নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভাবনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটাই গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে, তা হলো আমাদের পৃথিবী। আর আমরা এই গ্রহকে দিনের পর দিন নোংরা করেই চলেছি। আজকাল সমুদ্রের জলে ভেসে বেড়াচ্ছে, নদীর জলকে ব্লক করে দিচ্ছে, ডাস্টবিন ভরে যাচ্ছে প্লাস্টিকের কারণে। এই প্লাস্টিকের দূষণ পরিবেশের মারাত্মক থ্রেট হিসাবে আবির্ভূত হয়েছে। প্লাস্টিকের সাইজ কিভাবে পরিমাপ করতে হয় আপনারা কি জানেন? তাহলে আসুন জেনে নিন। 100 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে হলে তাকে ন্যানোপ্লাস্টিক বলে, এবং 1 থেকে 5000 নিউমিটারের মধ্যে হলে তাকে মাইক্রোপ্লাস্টিক বলে। এই ন্যানোপ্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক পরিবেশ এবং পাবলিক হেলথের প্রভাবের কারণে বিশ্বব্যাপী একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েক বছর ধরে সায়েন্টিস্টরা মাইক্রোপ্লাস্টিক বিশ্লেষণের জন্য দক্ষ এবং সহজ পদ্ধতিতে সলিউশন খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু এখনো অবধি একটি কার্যকর সমাধান তৈরি করতে পারেনি। এই ক্ষয়প্রাপ্ত প্লাস্টিকগুলি আকারে ছোট হওয়ার কারণে এগুলো মানুষের মস্তিষ্ক থেকে শুরু করে রক্ত এবং পরিপাকতন্ত্র পর্যন্ত বিভিন্ন প্রজাতিতে পাওয়া গেছে। একটি বিশেষ সমীক্ষায় জানা গিয়েছে 2015 সাল থেকে এখনো পর্যন্ত সমগ্র বিশ্বে উৎপাদিত প্লাস্টিকের পরিমাণ 4.9 বিলিয়ন মেট্রিক টন, এবং 2050 সালের মধ্যে এটা বেড়ে গিয়ে দাঁড়াবে 12 বিলিয়ন মেট্রিক টন ল্যান্ডফিল বা প্রাকৃতিক অবস্থলে ছড়িয়ে পড়তে পারে, যা প্রায় এখন 60% থেকে 50% পর্যন্ত। তাহলে এবার বুঝতেই পারছেন তো প্রবলেমটা কত বড়। এই কারণে আজকে ভিডিওতে আলোচনা করব প্লাস্টিক আমাদের গ্লোবাল থ্রেট হওয়ার কারণ কি, প্লাস্টিক আমাদের এবং আমাদের পরিবেশকে কিভাবে ক্ষতি করছে, এবং প্লাস্টিকের এই প্রবলেমটা আমরা কিভাবে ঠিক করতে পারি। আর এমনিতেও আমরা পরিবেশ সম্পর্কে খুব একটা সচেতন নই, তাই এই ব্যাপারে খুব একটা আলোচনা হয় না। তবে যাই হোক, এবার তাহলে ভিডিওটা শুরু করা যায়। দ্য লেন্স অ্যান্ড প্ল্যানেটারি হেলথ 2017 সালের দ্বারা প্রথম জার্মান বিয়ার ব্র্যান্ড লিবেসাইট অ্যান্ড লিবেসাইট জলের নমুনা এবং বায়ু নমুনায় পেয়েছিল পলিথিন ব্যাগ, কসমেটিক্স, প্লাস্টিক পাত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্লাস এবং আরও অনেক জিনিস মাইক্রোপ্লাস্টিকের উল্লেখযোগ্য উৎস। সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্যাকেজিং, কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি প্লাস্টিকের ব্যবহার করে। আপনারা জেনে অবাক হবেন, প্লাস্টিক দূষণের পিছনে সিগারেট একটা অনেক বড় কারণ। সিগারেটের ফিল্টার এটা ছোট হতে পারে, বাট এটা অজৈব বস্তু যা সমগ্র বাস্তুতন্ত্র জুড়ে একটা বিস্তৃত মারাত্মক ক্ষতি করছে। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, একটা নন প্রফিট অর্গানাইজেশন, তারা দেখেছে যে প্রতি বছর প্রায় 4.5 ট্রিলিয়ন সিগারেট ফিল্টার আবর্জনা হয়ে যায় এবং বিশ্ব পরিবেশকে দূষিত করে। প্রতি বছর প্রায় 8,45,000 টন প্লাস্টিক ফিল্টার মারাত্মক ক্ষতি করে এবং সমুদ্রকে দূষিত করে। সালে ভারতে প্রায় 88,000 মিলিয়ন সিগারেটের বিক্রি হয়েছিল, যা প্রতিদিন প্রায় 240 মিলিয়ন সিগারেটের ফিল্টার তৈরি করে। একটা সিগারেটের ফিল্টার 20 মিলিলিটার জলকে দূষিত করে এবং বিভিন্ন জলজ প্রজাতিকে হত্যা করার ক্ষমতা রাখে। হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ক্যালিফোর্নিয়া ওয়েস্ট ম্যানেজমেন্ট বুলেটিন একটা রিপোর্টে বলেছে ফিল্টারের মধ্যে 165 ধরনের কেমিক্যাল থাকে। হু 2017 সালে আরো একটি রিপোর্টে বলেছে ফিল্টারে ভারী ধাতু এবং থার্মোপ্লাস্টিক রয়েছে, যা পচতে কয়েক বছর সময় লাগে। ফিল্টারে সেলুলোজ অ্যাসিটেট, ভিনাইল ক্লোরাইড, বেনজোপাইরিন, লেড, কার্বন মনোক্সাইড এবং স্টাইরিনের মতো বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে। সেলুলোজ অ্যাসিটেট হলো ফটোডিগ্রেডেবল, কিন্তু বায়োডিগ্রেডেবল নয়। এবার আপনারা বলবেন ফটোডিগ্রেডেবলটা আবার কি হয়? ফটোডিগ্রেডেবলটা হলো যেটা আলো বা সূর্যালোকের প্রভাবে পচতে সক্ষম, আর বায়োডিগ্রেডেবল হলো যা ব্যাকটেরিয়া এবং প্রাকৃতিক জীব দ্বারা পচতে সক্ষম। টম নোভাটানি একজন এপিডেমিওলজিস্ট স্যান ডিয়েগো স্টেট ইউনিভার্সিটির, যিনি সিগারেটের পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণা করা প্রথম ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তিনি বলেন, টোবাকো কোম্পানিতে সেলুলোজ অ্যাসিটেট প্লাস্টিক ফাইবার আসার আগে তুলো,
কাঠ কয়লা এবং ফুড স্টার্চের মতো বিভিন্ন ধরনের ফিল্টার সামগ্রী ব্যবহার করবার চেষ্টা করা হয়েছিল, যা আজ শুধু পলিমার হিসাবে রয়ে গেছে। একটা রিসার্চ স্টাডিতে দেখা গেছে এটা গাছের বৃদ্ধিতে বাধা দেয় এবং নিয়মিতভাবে জলপথ এবং শেষ অবধি সাগরে গিয়ে মেশে। নোভোটনি তার রিসার্চে পেয়েছিল 1 লিটার জলে যদি একটা সিগারেটের ফিল্টার ফেলা হয় তাহলে অর্ধেক মাছ মেরে ফেলে। তাই 2017 সালে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল বা এনজিটি সিগারেটের বাটগুলিকে বায়োডিগ্রেডেবল বলে অভিহিত করার জন্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে এর নিন্দা করে। তারপর 2020 সালের সেপ্টেম্বরে এনজিটি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে সিগারেটের বাট এবং বিড়ি বন্ধ করার জন্য নির্দেশিকা তৈরি করার নির্দেশ দেয়। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতে ভারতে প্রায় 55 মিলিয়ন টন বজ্রের উৎপন্ন হয়, যার মধ্যে মাত্র 37% শোধন করা হয়। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ন, ব্যবহারের ধরন ধারণ এবং চেঞ্জিং লাইফস্টাইলের কারণে প্লাস্টিকের আবর্জনা মিসম্যানেজমেন্টের ফলে পৌরসভায় সলিড ম্যাটেরিয়াল জমা হচ্ছে। ধূমপান শুধু স্বাস্থ্যের পক্ষে নয়, পরিবেশের জন্য ক্ষতিকারক। দাঁড়ান, এত অব্দি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আগে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, তারপরে পরবর্তীটা দেখবেন। সাগর এখন প্লাস্টিকের সবচেয়ে বড় ডোবায় পরিণত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN অনুমান করে যে সারা বিশ্বে প্রতি বছর 400 মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার মধ্যে অন্তত 14 মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে মেশে, যা প্রায় 157টি বিমানবাহী যুদ্ধজাহাজের ওজনের সমান। সমুদ্রের উপরে স্থল থেকে সমুদ্রের গভীরে 80% জঞ্জাল প্লাস্টিক দেখতে পাওয়া যায়। এটা একাধিক উপায়ে সমুদ্রের আকারের প্রবলেম। শুরুতে বলি, সাগর বা মহাসাগর কোনো স্থায়ী ডোবা নয়। প্লাস্টিক পচে না, কিন্তু স্রোত এবং সূর্যালোকের ক্রিয়ার ফলে এটা ছোট এবং ছোট টুকরোতে ভেঙে যায়। এই মাইক্রোপ্লাস্টিকের টুকরো মাছ এবং বিভিন্ন জলজ প্রাণী খায়। এর ফলে মাইক্রোপ্লাস্টিক স্থলে এবং আমাদের ডিনার প্লেটে ফিরে আসে। এটা হয় তার কারণ কি জানেন? আমরা যে সমুদ্র কিংবা জলাশয়ে মাছ ধরি তার ফলে। তাহলে এবার বুঝতে পারছেন তো, যেমন কর্ম ঠিক তার তেমন ফল। তামিলনাড়ু পলিউশন কন্ট্রোল বোর্ড বা TNPCB এর একটি সমীক্ষায় দেখা গেছে রাজ্যের 19টি মোহনার কাছাকাছি বসবাসকারী লোকেরা 800 পিস মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে মাছ খাওয়ার মাধ্যমে, এবং তার সাথে আরো 2800 রকমের মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে শেলফিশ খাওয়ার মাধ্যমে। মাইক্রোপ্লাস্টিকের দূষণ ওয়ার্ল্ডের প্রতিটি অংশে পাওয়া গেছে, মাউন্ট এভারেস্টের চূড়া থেকে শুরু করে গভীরতম মহাসাগর পর্যন্ত। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস একটা ডেটা পাবলিশ করেছিল, সেখান থেকে জানা গেছে 2017 সালে একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র লখনৌতে প্রতি বছর 1000 গরু প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য খাওয়ার কারণে মারা যায়। শুধু তাই নয়, মায়ের দুধ, কলের জল এবং মানুষের রক্ত প্রবাহে মাইক্রোপ্লাস্টিকের নমুনা পাওয়া গেছে। 2017 সালে একটি পরিচালিত সমীক্ষা থেকে জানা গেছে সারা বিশ্বে কলের জলের নমুনায় 83% প্লাস্টিক দূষণকারী রয়েছে। গবেষণা থেকে আরো জানা গেছে কলের জলে মাইক্রোপ্লাস্টিকের দূষণের হার সব থেকে বেশি, 94%। এটা সব থেকে বেশি পাওয়া গেছে, প্রথমে রয়েছে US, দ্বিতীয় স্থানে রয়েছে লেবানন এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়াতে। সমীক্ষা অনুসারে লোকেরা প্রতি বছর কলের জলের মাধ্যমে প্লাস্টিকের 3000 থেকে 4000 মাইক্রো পার্টিকেলস গ্রহণ করে ফেলছে। 2022 সালে এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে জনসংখ্যার 80% রক্ত পরীক্ষার নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। বিখ্যাত পরিবেশবিদ ডেভিড অ্যাটেনবার্গ বলেন, প্লাস্টিক দূষণের কারণে প্রতি বছর 40 লাখ থেকে 1 মিলিয়ন মানুষ মারা যায়, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে। এটা হয় তার কারণ প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্যের মিসম্যানেজমেন্টের কারণে। বিশেষজ্ঞরা বলেছেন সমুদ্রের প্লাস্টিক দূষণের কারণে প্রতি বছর 1 লাখ সামুদ্রিক প্রাণী যেমন তিমি, ডলফিন, শিল এবং কচ্ছপ মারা যায়। তাছাড়াও প্রতি বছর 1 মিলিয়ন সামুদ্রিক পাখি প্লাস্টিক খাওয়ার কারণে অথবা প্লাস্টিকের ধ্বংসাবশেষে বা জঞ্জালে আটকে গিয়ে মারা যায়। আপনারা জেনে অবাক হবেন যে শিশুটি মায়ের গর্ভে তাদের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। কণাগুলি প্ল্যাসেন্টাসের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। দ্য গার্ডিয়ানে এরকম একটি রিপোর্ট পাবলিশ করেছে 3 বছর আগে। শরীরে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব এখনো অজানা, কিন্তু বিজ্ঞানীরা বলেছেন যে তারা রাসায়নিক বহন করছে যা দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে বা ভ্রূণের বিকাশকারী ইমিউন সিস্টেমকে বিপর্যস্ত করতে পারে। কণাগুলি সম্ভবত মায়ের খাওয়ার মাধ্যমে কিংবা শ্বাস নেওয়ার মাধ্যমে হয়েছে। কণাগুলি 4টি সুস্থ মহিলা প্ল্যাসেন্টাসে পাওয়া গেছে, যাদের স্বাভাবিক গর্ভধারণ বা জন্ম হয়েছিল।
প্ল্যাসেন্টা, ভ্রূণ এবং মাতৃ উভয় দিকে যে মেমব্রেন বিকশিত হয় সেখানে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছিল। 1 ডজন মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতিটি প্ল্যাসেন্টাসে মাত্র 4% বিশ্লেষণ করা হয়েছিল, তবে মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা অনেক বেশি বলে সাজেস্ট করেছিল। বিশ্লেষণ করে দেখা গেছে কণাগুলো প্লাস্টিকের, যা রং করা হয়েছিল নীল, লাল, কমলা এবং গোলাপি রঙের। এগুলো মূলত আসে প্যাকেজিং, পেট, কসমেটিক্স এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্ট থেকে। মাইক্রোপ্লাস্টিকগুলি বেশিরভাগ আকারে 10 মাইক্রনের ছিল। এর অর্থ তারা রক্ত প্রবাহে বহন করার জন্য যথেষ্ট ছোট। কণাগুলি শিশুদের শরীরে প্রবেশ করতে পারে, তবে গবেষকরা এটা মূল্যায়ন করতে অক্ষম ছিলেন। রোমের সান জিওভান্নি গ্যালিভিটা ফাতেবান ফ্রেটেলি হাসপাতালের ডিরেক্টর অফ অবস্ট্রাক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট অ্যান্টোনিও রেগুসা বলেন, এটা একটা সাইড অফ বেবির মতো। এটা শুধুমাত্র কোষ দ্বারা গঠিত নয়, এটা জৈবিক এবং অজৈবিক সত্তার মিশ্রণ। এটা জেনে মায়েরা হতবাক ছিলেন। আর লোকেরা ইতিমধ্যে খাদ্য ও জল খাওয়ার মাধ্যমে মাইক্রোপ্লাস্টিকের কণা গ্রাস করছে এবং শ্বাস নেওয়ার জন্য পরিচিত। আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব অজানা, কিন্তু বিজ্ঞানীরা বলেছেন এটা মূল্যায়ন করা জরুরি প্রয়োজন, বিশেষ করে শিশুদের জন্য। তাই অক্টোবরে বিজ্ঞানীরা প্রকাশ করেছে যে শিশুদের প্লাস্টিকের বোতলে দুধ খাওয়ালে তারা লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিকের কণা গ্রাস করছে। পপুলেশন হেলথ ব্রাঞ্চের হেলথ স্পেশালিস্ট মডারেটর লিয়াম ওফেলন বলেন, প্লাস্টিক পোড়ানো, বিশেষ করে মাইক্রোপ্লাস্টিক, বিসফেনলস এবং থ্যালেটস, এগুলো দূষণ উৎপন্ন করে। এই বিষাক্ত পদার্থগুলো যা আমাদের নিউরো ডেভেলপমেন্ট, এন্ডোক্রাইন এবং রিপ্রোডাক্টিভ ফাংশনকে ব্যাহত করতে পারে। প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য 2022-এর 1 জুলাই থেকে সেন্ট্রাল কিছু সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করেছে, যেমন প্লাস্টিকের ফ্ল্যাগ, আইসক্রিমের স্টিক, প্লাস্টিকের কাপ, প্লেট এবং সাজসজ্জায় ব্যবহৃত থার্মোকল। তাছাড়াও 100 মাইক্রনের কম পুরু পিভিসি ব্যানারও এমন অনেক আইটেমকে নিষিদ্ধ করেছে। আরেকটি রুলস যেটা বিজনেস ওনারদের জন্য চালু করা হয় 2022-এর 16 ফেব্রুয়ারিতে, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016 নামে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রুল নিয়ে আসে। ইপিআর এর বাস্তবায়ন নতুন নিয়মগুলি সেখানে স্পষ্ট করা হয়েছিল যে পরিবেশের গুণমান উন্নত করার জন্য ইপিআর এর লক্ষ্যমাত্রাগুলো প্রডিউসার, আমদানিকারক এবং ব্র্যান্ড মালিকদের ফলো করতে হবে। তা না হলে তাদের থেকে ক্ষতিপূরণ ধার্য করা হবে। তাদের বাধ্যতামূলকভাবে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে হবে। তাছাড়াও তাদের কাজের পরিকল্পনা সিপিসিবিতে জমা দিতে হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে, বিশেষ করে জলের বোতল। আমরা যে জলের বোতল কিনি তার গায়ে একটা কথা লেখা থাকে, ক্রাশ দ্য বটল আফটার ইউজ, বাট এগুলো আমরা দেখেও অগ্রাহ্য করে যাই। আমরা অনেকে এই বোতলগুলো বাড়িতে এনে ব্যবহার করতে শুরু করে দিই। এবার এগুলোকে বন্ধ করুন। শুধু তাই নয়, পুনঃব্যবহারের আইটেমগুলি ব্যবহার করতে শুরু করুন। অত্যাধিক প্যাকেজিং এর ব্যবহার কমিয়ে ইকো ফ্রেন্ডলি জিনিসগুলিতে সুইচ করতে হবে। প্লাস্টিক দূষণের পরিবেশগত প্রভাব সম্পর্কে জনসাধারণকে এডুকেটেড করা খুবই প্রয়োজন। প্লাস্টিক শুধু আমাদের কিংবা আমাদের পরিবেশকে নয়, ফিউচার জেনারেশন এবং সমগ্র ইকোসিস্টেমকে ধ্বংস করছে। প্লাস্টিকের এই পুরো সমস্যাটির জন্য কোনো ব্যক্তি, সরকার কিংবা কোনো প্রতিষ্ঠান দায়ী নয়। আমাদের সবাইকে পরিবেশের এই ক্ষতি সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের সম্মিলিতভাবে এই কাজে নামতে হবে। উদাহরণস্বরূপ মুম্বাইয়ের ভার্সোভা বিচের কথা আমরা বলতেই পারি। আফরোজ শাহ এবং আরো অনেকে সম্মিলিত প্রচেষ্টায় এই বীজটিকে পরিষ্কার করা হয়। জানি আমাদের জন্য প্লাস্টিক বর্জন করা এতটা সহজ ব্যাপার নয়। আমাদের কাছে প্লাস্টিক একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, কিন্তু এটাকে বর্জন করার উপায় আমাদের বের করতেই হবে। অথবা ভবিষ্যতে এর বাজে প্রভাবের ফল আমাদের আগামী প্রজন্মই ভুগবে। প্লাস্টিক মানুষের কোষের মধ্যে ঢুকে যাচ্ছে, বলা কি যায় ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য মিউট হয়ে যেতে পারে। প্লাস্টিক মানুষের তৈরি। আমরা এই 19 শতক থেকে প্লাস্টিক ব্যবহার করতে শুরু করেছি। এই 100 বছর বাদ দিলে আমরা কয়েক হাজার বছর বিনা প্লাস্টিক ব্যবহার করে কাটিয়ে দিয়েছি। Not only are plastic polluting our oceans and waterways and killing marine life, it's in all of us. We can't escape consuming plastic. Director for General of WWF International, মার্কো ল্যাম্বার্টিনি এই কথাটি বলেন। আরেকটি কথা, আমরা আমাদের পরিবেশ আমাদের, তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আমাদের।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।